জি, গো লাইভ। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আতিকুল ইসলাম, ইনস্ট্রাক্টর কম্পিউটার, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমার ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে 3 নম্বর লেকচার। তো আজকে যে সকল টপিক্সের উপরে আমি আলোচনা করব তা হলো ডাটাবেজ সিস্টেম ইউজার, ডাটাবেজ ম্যানেজারের বিভিন্ন কাজের বর্ণনা, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের কাজের বর্ণনা, একটি ডাটাবেজ সিস্টেমের কার্যকরী উপাদানগুলোর বর্ণনা, এনটিটি সেট ও ডাটা মডেল সংজ্ঞায়িতকরণ, ইয়ার ডায়াগ্রামের প্রতীকগুলোর অর্থ বর্ণনা। এই লেকচার শেষে শিক্ষার্থীরা উপরোক্ত টপিকসগুলোর উপরে স্পষ্ট ধারণা লাভ করবে ইনশাল্লাহ। তাহলে শুরু করি। ডাটাবেজ ইউজার কি? ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান উদ্দেশ্য হলো সুবিধাজনক ও দক্ষ উপায়ে ডাটাবেজ থেকে ডাটা নিয়ে আসা এবং ডাটাবেজে ডাটা রাখা। যে ব্যক্তি ডাটাবেজ নিয়ে কাজ করে, অর্থাৎ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উক্ত উদ্দেশ্যকে বাস্তবায়ন করে থাকে, তাকেই ডাটাবেজ ইউজার বলে। ডাটাবেজ ইউজার মূলত 4 প্রকার। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে ডাটাবেজের যোগাযোগের ধরন, ডাটাবেজ ইউজারদের যোগাযোগের ধরনের উপর ভিত্তি করে নিম্নলিখিত ভাগে ডাটাবেজকে বিভক্ত করা হয়। প্রথমেই আসে নাইব ইউজার বা আনসফিস্টিকেটেড ইউজার, যাকে বাংলায় বলে সরল বা অদক্ষ ব্যবহারকারী। যে সকল ব্যবহারকারী পূর্বে ডেভেলপকৃত কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম দ্বারা ডাটাবেজের সাথে যোগাযোগ স্থাপন করে বা ডাটাবেজকে ব্যবহার করে, তাদেরকে নাইব ইউজার বা সরল বা অদক্ষ ব্যবহারকারী বলে। যেমন উদাহরণস্বরূপ, একজন পলিটেকনিকের রেজিস্ট্রার কলেজের স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারের ডাটাবেজে একটি ফর্ম ইন্টারফেস মানে ইউজার ইন্টারফেসের মাধ্যমে ছাত্রদের তথ্য যুক্ত করে থাকে। সেই ক্ষেত্রে একজন রেজিস্ট্রার শুধু তথ্যই যুক্ত করতে পারে অথবা তথ্যগুলা দেখতে পারে। এক্ষেত্রে একজন রেজিস্ট্রারকে নাইব ইউজার বলা হয়। তারপরে আসি অ্যাপ্লিকেশন প্রোগ্রামার। অ্যাপ্লিকেশন প্রোগ্রামাররা মূলত কম্পিউটার প্রফেশনাল, যারা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ডেভেলপ করে থাকে। উদাহরণস্বরূপ, একজন প্রোগ্রামার যখন পিএইচপি, জাভা অথবা অন্য কোনো ভাষায় অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করে ডাটাবেজের সাথে যুক্ত হয়, সেই ক্ষেত্রে উক্ত প্রোগ্রামারই একজন অ্যাপ্লিকেশন প্রোগ্রামার। সফিস্টিকেটেড ইউজার বা সুদক্ষ ব্যবহারকারী, যে সকল ব্যবহারকারী কোনো প্রকার প্রোগ্রাম রচনা করা ছাড়াই ডাটাবেজ কোয়েরি ল্যাঙ্গুয়েজ মানে এসকিউএল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অথবা ডাটা অ্যানালাইসিস সফটওয়্যার দ্বারা ডাটাবেজের সাথে যুক্ত হয়, তাদেরকে সফিস্টিকেটেড ইউজার বা সুদক্ষ ব্যবহারকারী বলে। একজন সিস্টেম অ্যানালিস্টও এই ক্যাটাগরিতে পড়ে, অর্থাৎ একজন সিস্টেম অ্যানালিস্ট একজন সফিস্টিকেটেড ইউজার। তারপরে স্পেশালাইজড ইউজার বা বিশেষ ব্যবহারকারী। স্পেশালাইজড ইউজার মূলত এক ধরনের সফিস্টিকেটেড ইউজার, কিন্তু তারা ডাটাবেজ কোয়েরি ল্যাঙ্গুয়েজ মানে এসকিউএল এর মাধ্যমে কাজ না করে তার পরিবর্তে বিশেষ ডাটাবেজ অ্যাপ্লিকেশন তৈরি করে ডাটাবেজকে ব্যবহার করে। যেমন কম্পিউটার এইডেড ডিজাইন সিস্টেম, নলেজ বেস অ্যান্ড এক্সপার্ট সিস্টেম দ্যাট স্টোর কমপ্লেক্স ডাটা টাইপ, যেমন গ্রাফিক্স ডাটা, অডিও ডাটা, এবং এনভায়রনমেন্ট মডেলিং সিস্টেম। এই সিস্টেমগুলো দ্বারা তারা ডাটাবেজের সাথে কানেক্টেড হয়। তারপরে ডাটাবেজ ম্যানেজার। স্টোরেজ ম্যানেজারই হলো ডাটাবেজ ম্যানেজার। এটি মূলত ডাটাবেজ সিস্টেমের একটি উপাদান, যা ডাটাবেজে সঞ্চিত নিম্ন স্তরের ডাটা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে ইন্টারফেস তৈরি করে এবং কোয়েরি অপারেশন সমূহ সিস্টেমে প্রেরণ করে থাকে। অর্থাৎ ডাটাবেজ ম্যানেজার বা স্টোরেজ ম্যানেজার হলো ডাটাবেজ সিস্টেমের একটা কম্পোনেন্ট, যে কম্পোনেন্টের মাধ্যমে
ফিজিক্যাল স্তরে যেখানে ডাটা সঞ্চিত থাকে অর্থাৎ ডাটাবেস এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যার মাধ্যমে ডাটাবেসকে হ্যান্ডেল করা হয় তার মধ্যে একটা ইন্টারফেস তৈরি করে যে কোয়েরি অপারেশনটা চালানো হয় তার আউটপুটটা আবার সিস্টেমকে প্রেরণ করে থাকে। স্টোরেজ ম্যানেজার অপারেটিং সিস্টেমের ফাইল ম্যানেজারের সাথে যোগাযোগ স্থাপন করে এবং বিভিন্ন প্রকার ডিএমএল অর্থাৎ ডাটা ম্যানিপুলেশন স্টেটমেন্টকে নিম্ন স্তরের ফাইল সিস্টেম কমান্ডে অনুবাদ করে অর্থাৎ ফিজিক্যাল লেভেলে ফাইল সিস্টেমের কমান্ডে সেটাকে ট্রান্সলেট করে। তাহলে এখানে কি বুঝলাম যে ডাটাবেস অপারেটিং সিস্টেমের সাথে অপারেটিং ফাইল ম্যানেজারের সাথে সে কমিউনিকেট করে এবং ডিএমএল কমান্ডগুলোকে নিম্ন স্তরের ভাষায় ট্রান্সলেট করে। সুতরাং স্টোরেজ ম্যানেজার ডাটাবেজে ডাটা সঞ্চয় পুনরুদ্ধার এবং আপডেট করে থাকে। স্টোরেজ ম্যানেজারের উপাদানগুলোর মধ্যে রয়েছে অথরাইজেশন ও ইন্টিগ্রিটি ম্যানেজার যা ডাটা ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট এবং ব্যবহারকারী দ্বারা ডাটা অ্যাক্সেস করার অথরিটি পরীক্ষা করে থাকে। অর্থাৎ একটি ডাটাবেজ ম্যানেজার বা স্টোরেজ ম্যানেজারের নিজস্ব কিছু কম্পোনেন্ট আছে যেগুলোর মাধ্যমে কি করে ডাটার ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করে এবং যে সকল ব্যবহারকারীরা ডাটাবেজ ব্যবহার করবে তাদের অথরিটি ঠিক আছে কিনা সেগুলো পরীক্ষা করে দেখে। তারপরে আসি ডাটাবেজ ম্যানেজার ট্রানজ্যাকশন ম্যানেজার। ট্রানজ্যাকশন আমরা জানি লেনদেন, যা নিশ্চিত করে যে ডাটাবেসটি সিস্টেমের ব্যর্থতা সত্ত্বেও একটি সামঞ্জস্যপূর্ণ বা সঠিক অবস্থায় থাকে এবং লেনদেনসমূহ একই সাথে কোনো প্রকার প্রতিবন্ধকতা ছাড়াই সম্পাদন হতে পারে। অর্থাৎ এটি নিশ্চিত করে যে ডাটাবেসটি কনসিস্টেন্ট এবং লেনদেন একসাথে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই সম্পন্ন হতে পারে। তারপরে আসি ফাইল ম্যানেজার, যা ডিস্ক স্টোরেজের স্থান বরাদ্দ এবং ডিস্কে সঞ্চিত তথ্য উপস্থাপনের জন্য ব্যবহৃত ডাটা স্ট্রাকচারকে ম্যানেজ করে। অর্থাৎ ফাইল ম্যানেজারের কাজ হলো যেখানে ডাটাবেসটা স্টোর থাকবে সেই স্টোরেজটাকে বরাদ্দ দেওয়া এবং যে সকল স্ট্রাকচারের মাধ্যমে ডাটাগুলো উপস্থাপন হয় সেগুলোকে ম্যানেজ করা। তারপরে আসি বাফার ম্যানেজার, যা ডিস্ক স্টোরেজ থেকে মূল স্মৃতিতে ডাটা নিয়ে আসে এবং মূল স্মৃতিতে কোনো ডাটা ক্যাশ করা হবে বা তা স্থির করে থাকে। অর্থাৎ এখানে মূল স্মৃতি বলতে বোঝাচ্ছে র্যাম। অর্থাৎ বাফার ম্যানেজারের কাজ হলো ডিস্ক স্টোরেজ থেকে র্যামের মধ্যে ডাটাগুলা নিয়ে আসা এবং র্যামে সেই ডাটাগুলা ক্যাশ হয়ে থাকবে কিনা সেটা নিশ্চিত করা। বাফার ম্যানেজার ডাটাবেস সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ এটি ডাটাবেসকে মূল মেমোরির আকারের চেয়ে অনেক বড় মাপের ডাটাকে হ্যান্ডেল করতে সক্ষম করে। অর্থাৎ ডাটাবেসকে বেশি ডাটা নিয়ে কাজ করার জন্য বাফার ম্যানেজার সহযোগিতা প্রদান করে থাকে। তারপরে স্টোরেজ ম্যানেজার বিভিন্ন ধরনের ডাটা স্ট্রাকচার বাস্তবায়ন করে। যেমন ডাটা ফাইল, ডাটা ডিকশনারি, ইন্ডেক্সিং ইত্যাদি। তো ডাটা ফাইল হলো যেখানে ডাটাবেসটা জমা থাকে, ডাটা ডিকশনারি হলো যেখানে মেটাডাটা সঞ্চিত থাকে, ইন্ডেক্সিং হলো কোনো ডাটা আইটেমকে দ্রুত অ্যাক্সেস করার একটা পদ্ধতি বা কৌশল, যেখানে একটা বইয়ের সূচির মতো ডাটা ইন্ডেক্স দ্বারা ডাটা আইটেমের জন্য ডাটা ইন্ডেক্স কি করে থাকে, ডাটাবেজ ইন্ডেক্স একটা পয়েন্টার বা নির্দেশক সরবরাহ করে যা কিনা ওই ডাটা আইটেমগুলার অ্যাড্রেসকে ধারণ করে যাতে করে দ্রুত ওই ডাটাগুলোকে অ্যাক্সেস করা যায়। উদাহরণস্বরূপ নির্দিষ্ট আইডিকে ইন্ডেক্স হিসাবে ব্যবহার করে ইনস্ট্রাক্টর নামক টেবিলের থেকে নির্দিষ্ট রেকর্ড খুঁজে বের করা। তার মানে এখানে আইডিটা ইনস্ট্রাক্টর টেবিলের আইডিটা একটা ইন্ডেক্স হিসাবে কাজ করে। হ্যাশিং হলো ইন্ডেক্সিংয়ের একটি বিকল্প, এটাও ব্যবহার করা হয়, ইন্ডেক্সিংয়ের পরিবর্তে হ্যাশিং ব্যবহার করা হয়। তারপরে আসি ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহারের অন্যতম প্রধান কারণ হলো
ডাটাবেজ ও ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উভয়ের উপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থাকা, অর্থাৎ ডাটাবেজ এবং ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার যেটা, সেটার উপরে একটা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাই হলো ডিবিএমএস এর অন্যতম উদ্দেশ্য। যে ব্যক্তি সিস্টেমের উপর এমন কেন্দ্রীয় নিয়ন্ত্রণ স্থাপন করে, অর্থাৎ যে ব্যক্তি সিস্টেমের উপর এমন কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থাকে, তাকেই ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর বলা হয়। ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের কাজগুলো হলো স্কিমা ডেফিনেশন, অর্থাৎ যে ডাটাবেজ ডিজাইনটা তৈরি করা হয় সেই ডিজাইনটাকে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বাস্তবায়ন করা, এটা হলো ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের একটা কাজ। তারপরে স্টোরেজ কাঠামো এবং অ্যাক্সেস পদ্ধতি কি হবে তা নির্দিষ্ট করে থাকে, অর্থাৎ স্টোরেজ স্ট্রাকচারটা কি হবে তা, অ্যাক্সেস পদ্ধতি কি হবে তা নির্দিষ্ট করে থাকে। ডাটাবেজ স্কিমা ও এর বাস্তব গঠনের পরিবর্তন, অর্থাৎ কোনো কারণে যদি ডাটাবেজ স্কিমার পরিবর্তন অথবা ফিজিক্যাল স্ট্রাকচারের পরিবর্তনের প্রয়োজন হয়, সেটা ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর করে থাকে। যেমন এখানে বলা হয়েছে কি, ডিবিএ ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর সিস্টেমের প্রয়োজনে অথবা কর্মক্ষমতা উন্নয়ন করার জন্য ডাটাবেজ স্কিমা ও এর ফিজিক্যাল স্ট্রাকচার পরিবর্তন করে থাকে। ডাটা অ্যাক্সেসের জন্য অনুমোদন প্রদান, অর্থাৎ কারা কারা ডাটাবেজকে অ্যাক্সেস করতে পারবে, কতটুকু করতে পারবে ইত্যাদি কাজগুলা অনুমোদন দিয়ে থাকে একজন ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর। বিভিন্ন ধরনের অনুমোদনের মাধ্যমে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর বিভিন্ন ব্যবহারকারীরা ডাটাবেজের কোন অংশগুলিতে অ্যাক্সেস করতে পারবে তা নিয়ন্ত্রণ করে থাকে। তারপরে রুটিন রক্ষণাবেক্ষণ, এটা হলো একজন ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের লাস্ট কাজ। ডাটাবেজ প্রশাসকের রুটিন রক্ষণাবেক্ষণের কার্যক্রমের উদাহরণগুলো হলো, যেমন দুর্যোগের কারণে ডাটার ক্ষতি রোধ করতে একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর ট্যাবগুলোতে বা দূরবর্তী স্থানে সার্ভারে ডাটাবেজের ব্যাকআপ রাখা, স্বাভাবিক কাজের জন্য পর্যাপ্ত ফ্রি ডিস্ক স্থান আছে কিনা তা নিশ্চিত করা এবং প্রয়োজনে ডিস্ক স্থান আপগ্রেড করা, ডাটাবেজে চলমান কাজ পর্যবেক্ষণ করা এবং কিছু ব্যবহারকারী দ্বারা জমা দেওয়া খুব ভারী কাজগুলো দ্বারা সিস্টেমের কার্যক্ষমতা হ্রাস পায় কিনা তা পরীক্ষা করে দেখা, অর্থাৎ অসৎ ব্যবহারকারী দ্বারা ডাটাবেজ যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় বা যাতে না হয় সেইগুলাকে পর্যবেক্ষণ করা। তারপরে কোয়েরি প্রসেসিংটা হলো, কোয়েরি প্রসেসিংয়ের প্রথমে আসি। কোয়েরিটা কি? কোয়েরি একটা বিশেষ ধরনের নির্দেশ যা ডাটাবেজ থেকে ডাটা পুনরুদ্ধার অথবা ডাটাবেজে ডাটা রাখার জন্য ব্যবহার করা হয়। কোয়েরি প্রসেসটা হলো কোয়েরি কমান্ডগুলোর এমন একটা ইনস্ট্রাকশনে কনভার্ট করা বা ট্রান্সলেট করা যা ফাইল সিস্টেমের বাস্তব স্তরে ব্যবহার হয়, অর্থাৎ ফাইল সিস্টেমের ফিজিক্যাল লেভেলে ব্যবহার হয়। এর মৌলিক কাজগুলো হলো স্ক্যানিং করা, পার্সিং করা এবং ভ্যালিডেটিং করা, অর্থাৎ কোয়েরি অপারেশন যখন চলে সেটা কি, একটা কোয়েরি কমান্ড যখন আমরা দেই তারপরে ইন্টারনালি এই কাজগুলো হয়, স্ক্যানিং, পার্সিং এবং ভ্যালিডেটিং হয়। এবং কোয়েরি প্রসেসরের মাধ্যমে কোয়েরি প্রসেস করা হয়। কোয়েরি প্রসেসরের উপাদানগুলো হলো, এগুলো কোয়েরি প্রসেসরে অনেকগুলো উপাদান রয়েছে, এখানে কয়েকটা দেওয়া হয়েছে। যেমন ডিডিএল ইন্টারপ্রেটার, এটি ডিডিএল স্টেটমেন্টকে ইন্টারপ্রেট করে ডাটা ডিকশনারিতে জমা করে, অর্থাৎ ডাটা ডিকশনারিটা আমরা পূর্বে আলোচনা করেছি, যেখানে কোয়েরি স্টেটমেন্টগুলোকে লাইন বাই লাইন ইন্টারপ্রেট করে মানে ট্রান্সলেট করে ডাটা ডিকশনারিতে জমা করে। ডিএমএল কম্পাইলার, যেটা পুরা ডিএমএল ইনস্ট্রাকশনগুলোকে একসাথে কম্পাইল করে সেটাকে কোয়েরি ইভ্যালুয়েশন ইঞ্জিনে প্রেরণ করে এবং পরবর্তীতে কোয়েরি ইভ্যালুয়েশন ইঞ্জিন
এটি ডিএমএল কম্পাইলার দ্বারা উৎপাদিত ল লেভেল ইনস্ট্রাকশনকে সম্পাদন করে থাকে। এটা করে কি, ল লেভেল ইনস্ট্রাকশনে ট্রান্সলেট করে সেই ল লেভেল ইনস্ট্রাকশনগুলোকে পরবর্তীতে কোয়েরি ইভ্যালুয়েশন ইঞ্জিন দ্বারা এক্সিকিউট করা হয় বা সম্পাদন করা হয়। তারপরে কোয়েরি অপটিমাইজেশন, এটা মূলত ডিএমএল কম্পাইলার দ্বারা উৎপাদিত ল লেভেল ইনস্ট্রাকশনের অনেকগুলো বিকল্প সমাধান থেকে উৎকৃষ্টটি নির্বাচন করে থাকে, অর্থাৎ যেটা সবচেয়ে কার্যকর সেই বিকল্প সমাধানটিকেই সে নির্বাচন করাটাকেই বলা হয় অপটিমাইজেশন। তারপরে ডাটাবেস সিস্টেমের স্ট্রাকচার, এটা একটা বড় চিত্র যেটাকে আমি দুইটা স্লাইডে দেখিয়েছি। এখানে একটা অংশ, তার আরেকটা স্লাইডে আরেকটি অংশ রয়েছে। তো এখানে দেখা যাচ্ছে কি যে প্রথমেই আমরা ডাটাবেজ ইউজার নিয়ে আলোচনা করেছি, 4 প্রকার ইউজার, যেমন নাইভ ইউজার, অ্যাপ্লিকেশন প্রোগ্রামার, সফিস্টিকেটেড ইউজার। তারপর এখানে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর এক ধরনের ইউজার। তো এই ইউজাররা যখন ডাটাবেজের সাথে কানেক্ট হয়, নর্মাল ইউজাররা কানেক্ট হয় অ্যাপ্লিকেশন ইন্টারফেসের মাধ্যমে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামাররা অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মাধ্যমে, সফিস্টিকেটেড ইউজাররা কোয়েরি টুলের মাধ্যমে, আর অ্যাডমিনিস্ট্রেশন টুলের মাধ্যমে কানেক্ট হয়। কানেক্ট হওয়ার পরে কোয়েরি অপারেশন হয়। একটু আগে আমরা দেখেছি যে কম্পাইলার কি করে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে কম্পাইল করে, তারপরে এটাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম অবজেক্ট কোডে কনভার্ট করে, তারপরে এখানে কোয়েরি টুলের মাধ্যমে কোয়েরি ল্যাঙ্গুয়েজকে ডিএমএল কোয়েরিতে প্রেরণ করে, সেখান থেকে ডিএমএল কম্পাইলার ল লেভেল ইনস্ট্রাকশনে কনভার্ট করে কোয়েরি ইভ্যালুয়েশন ইঞ্জিনে প্রেরণ করে। সেখান থেকে এখান থেকে 4টা ভাগে ভাগ হয়ে এটা পরবর্তী স্লাইডে এটা রয়েছে, কোথায় যাচ্ছে পরবর্তীতে দেখা যাবে। তারপরে এইখানে যেটা হচ্ছে যে ডিডিএল ইন্টারপ্রেটার, যেটা কি করে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলের মাধ্যমে সে কি করে টুলের মাধ্যমে ডিএমএল ইন্টারপ্রেটার যে ডিডিএল ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেগুলোকে ইন্টারপ্রেট করে। আরেকটা জিনিস বলতে হয় যে এই যে তীর চিহ্ন দিয়ে যেগুলো দেখানো হয়েছে সেগুলো নির্দিষ্ট করে দেখানো হয়েছে এটা এখান থেকে এখানে যাবে, আর যেগুলোতে তীর চিহ্ন নেই তার মানে বোঝাচ্ছে কি এটা ওই দিকেও উপরের দিকেও যেতে পারে, আবার নিচের দিকেও, দুই দিকেই বাই ডিরেকশনাল। তো আমরা দেখতেছি কি যে এইখানে পরবর্তী স্লাইডে যে ইয়াটা থাকবে, পরবর্তী অংশে ডাইরেক্ট ডিএমএল কম্পাইলার থেকে একটা লাইন চলে গেছে, আর এইখানে কোয়েরি ইভ্যালুয়েশন ইঞ্জিন থেকে 4টা লাইনে 4টা জায়গায় গেছে। সেটা আমরা এখন দেখি কোথায় কোথায় গেছে। যেমন বাফার ম্যানেজার, এই এরিয়াটাকে বলা হয় স্টোরেজ ম্যানেজার। তো এইখানে বাফার ম্যানেজার, যেটা কিনা র্যামে ডাটা নিয়ে আসা, র্যাম থেকে ডাটা আবার ডাটাবেজে রাখা, এই কাজটা করে থাকে। তো এটা কি করে থাকে, ইন্ডেক্সিং এবং ডাটাবেজের সাথে কমিউনিকেশন করে থাকে। ফাইল ম্যানেজার কি করে থাকে, এটাও ডাটাবেজের সাথে এবং ইন্ডেক্সিংয়ের মাধ্যমে ফাইলে ডাটা অর্থাৎ স্টোরেজের একটা ডাটাবেজের জন্য স্টোর বরাদ্দ দিয়ে থাকে এবং ইন্ডেক্সিং করে থাকে। সরাসরি ডিএমএল থেকে দেখা যাচ্ছে কি যে ডাটা ডিকশনারিতে ডাটাগুলা চলে আসে। আবার এখানে আরেকটা দেখা যাচ্ছে কি যে অথরাইজেশন অ্যান্ড ইন্টিগ্রিটি ম্যানেজার, এটা ওইখান থেকে এখানে এসে কি হয় যে অথরিটি চেক করা হয় এবং ইন্টিগ্রিটিটা ঠিক আছে কিনা পরীক্ষা করে এটা আবার ডাটা ডিকশনারির সাথে কমিউনিকেশন করে, মিলায়ে দেখে যে ঠিক আছে কিনা। ট্রানজ্যাকশন ম্যানেজার, যেটা কি করে ট্রানজ্যাকশন ম্যানেজ করে। এইভাবে এটা হলো ডিস্ক এরিয়া, এইখানে এভাবে টোটাল কাজটা স্টেপ বাই স্টেপ করে থাকে। তারপরে আসি এন্টিটি ও এন্টিটি সেট। আমরা জানি টেবিল হলো 2 ডাইমেনশনাল অ্যারে, 2 ডাইমেনশনাল ডাটা স্ট্রাকচার, যেটাতে কি হয় যে সম্পর্কযুক্ত ডাটাসমূহ জমা থাকে। টেবিলের কলামসমূহকে ফিল্ড বা অ্যাট্রিবিউট এবং সারিসমূহকে রেকর্ড বলা হয়। প্রতিটি টেবিল এবং তার কলামের একটি করে নাম থাকে, অর্থাৎ প্রত্যেকটি টেবিলের একটি নাম থাকে, আবার প্রত্যেকটি কলামেরও একটি করে নাম থাকে। তো এন্টিটি হলো বাস্তব জগতের বস্তু বা সত্তা। এই ক্ষেত্রে
টেবিলের রেকর্ড সমূহকে এন্টিটি বলা হয়, একে টাপলও বলা হয়, অনেক ক্ষেত্রে টাপলও বলে। এন্টিটি সেট বলতে কি বোঝানো হয়? এক বা একাধিক এন্টিটি বা রেকর্ডকে এন্টিটি সেট বলে। উদাহরণস্বরূপ নিচে ইনস্ট্রাক্টর টেবিলের 6টি এন্টিটি দেখানো হলো, যা সমান E1 E2 E3 E6 এই 6টা। তার এন্টিটি সেট সমূহ হতে পারে E1 E2 E1 E3, এভাবে এখানে অনেকগুলো সেট দেখানো হয়েছে। এই প্রত্যেকটা সেটকেই বলা হয় এন্টিটি সেট। যেমন এখানে একটা ইনস্ট্রাক্টর টেবিলের চিত্র দেখানো হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কি 6টা এন্টিটি রয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এইগুলোই হলো এন্টিটি, এগুলো প্রত্যেকটা এক একটা এন্টিটি। টোটাল সেটটা হলো একটা এন্টিটি সেট। আবার একটা এন্টিটি মিলে একটা এন্টিটি সেট হতে পারে, 2টা মিলে একটা এন্টিটি সেট হতে পারে। রিলেশনশিপ: যদি 2 বা ততোধিক টেবিলে এক বা একাধিক কলামের মধ্যে মিল থাকে, অর্থাৎ 2টা টেবিলে একই ধরনের ডাটা থাকে, তাহলে সেটার মাধ্যমে রিলেশনশিপ তৈরি করা যায়। আমরা এগুলা প্র্যাকটিক্যালি দেখেছি। তো রিলেশনশিপটাকেই মিলটাকেই বলা হয় অ্যাসোসিয়েশন। যেমন এখানে দেখানো হয়েছে ইনস্ট্রাক্টর এবং ডিপার্টমেন্ট টেবিলে মেম্বার একটা রিলেশনশিপ, অর্থাৎ এখানে কোনো একটা কাজে দেখা গেল কি যে একজন ইনস্ট্রাক্টরকে একটা নির্দিষ্ট বিল্ডিংয়ে যারা অবস্থান করে তাদেরকে একটা নির্দিষ্ট কাজের জন্য মানে ডেডিকেট করা হয়েছে। সেই ক্ষেত্রে এই 2টা টেবিলে যে কোয়েরি অপারেশনটা চালানো হয়, সেই কোয়েরি অপারেশনটাই হলো একটা মানে রিলেশন, যে রিলেশনের মাধ্যমে 2টা টেবিল থেকে ডাটা নিয়ে কাজ করা হবে। তো 2 বা ততোধিক টেবিলের মধ্যে পূর্ণ রিলেশনশিপকে রিলেশনশিপ সেট বলা হয়। অর্থাৎ একটি কোয়েরি অপারেশন চালানো, যদি 2টা টেবিলের উপরে একটি কোয়েরি অপারেশন চালানো হয়, সেই ক্ষেত্রে যে ওই অপারেশনের দ্বারা যে ডাটাগুলা রিট্রাইভ হওয়ার কথা, পুরো ডাটাগুলো যদি চলে আসে, সেটাকে বলা হবে রিলেশনশিপ সেট। যদি পার্শিয়ালি আসে তাহলে সেটাকে রিলেশনশিপ সেট বলা হবে না। তারপরে আসি ডাটা মডেল। এটা পূর্বে ক্লাসে আলোচনা হয়েছে যে ডাটা মডেল হলো কিছু তথ্যীয় টুলের সংগ্রহ বা কনসেপচুয়াল টুলের সংগ্রহ, যা ডাটা রিলেশনশিপ, ডাটা সিমেন্টিক, কনসিস্টেন্সি, কনস্ট্রেন্ট বর্ণনা করে। ডাটা মডেল ফিজিক্যাল, লজিক্যাল এবং ভিউ লেভেলে একটি ডাটাবেজের ডিজাইনকে বর্ণনা করে। ডাটা মডেল ডাটা বেজ স্কিমাকে বাস্তবায়ন করে থাকে। তারপরে ইয়ার ডায়াগ্রামের প্রতীকগুলোর অর্থ বর্ণনা। এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম দ্বারা ডাটাবেজে যৌক্তিক গঠন চিত্রের মাধ্যমে বর্ণনা করা হলো। এখানে বর্ণনা করা হয়, এখানে ইয়ার ডায়াগ্রামের বিভিন্ন সিম্বলে বর্ণনা দেওয়া হয়েছে। যেমন রেক্টেঙ্গেল দ্বারা বোঝানো হয় একটা এন্টিটি সেট, তার 2টা অংশ। উপরের অংশটাকে বলা হয় নাম, যেটা শেডেড করা, আর দ্বিতীয় অংশটা হলো অ্যাট্রিবিউটস। এখানে যে লিস্টগুলো, এগুলো হলো অ্যাট্রিবিউটস। তারপরে ডায়মন্ড দ্বারা রিলেশনশিপ সেটকে বোঝানো হয়, এরকম ডায়াগোনাল যে কি বলে চতুর্ভুজটা, সেটা দ্বারা বোঝানো হয় রিলেশনশিপ সেট। তারপরে আনডিভাইডেড রেক্টেঙ্গেল, যেমন এই রেক্টেঙ্গেলটা আনডিভাইডেড, এটা দ্বারা বোঝানো হচ্ছে এই রিলেশনশিপের একটা অ্যাট্রিবিউট বোঝানো হচ্ছে। আর কোনো অ্যাট্রিবিউটের যদি নিচে আন্ডারলাইন থাকে, তাহলে সেটা দ্বারা বোঝানো হয় এটা একটা প্রাইমারি কি লাইনগুলো ইউজ করা হয় এই যে এন্টিটি সেট এবং রিলেশনশিপ সেটের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য। তারপরে ড্যাশ লাইন দ্বারা বোঝানো হয় যে রিলেশনশিপ সেটের একটা অ্যাট্রিবিউটস, এইটা একটা রিলেশনশিপ সেটের একটা অ্যাট্রিবিউটস, এটাকে ড্যাশ লাইন দ্বারা বোঝানো হয়। ডাবল লাইন দিয়ে বোঝানো হয় যে একটা রিলেশনশিপে একটা এন্টিটি কমপ্লিটলি সম্পূর্ণভাবে অংশগ্রহণ করে, এই যে এটা ডাবল লাইন দিয়ে বোঝানো হয়। আর এটা বোঝানো হয় পার্শিয়ালি, এটা পার্টিসিপেট করে, অর্থাৎ সম্পূর্ণভাবে অংশগ্রহণ করে না। তারপরে ডাবল ডায়মন্ড এটা ব্যবহার করা হয় যদি কোনো একটা ইয়ার ডায়াগ্রামে কোনো দুর্বল এন্টিটি সেট থাকে, সেটার সাথে রিলেশন বোঝানোর জন্য ডাবল ডায়মন্ড ব্যবহার করা হয় এটা। তো এইসব বিষয়গুলা
পরবর্তী যে ইয়াগুলো রয়েছে, পরবর্তী চ্যাপ্টারগুলোতে এগুলো আরও বিস্তারিত আলোচনা হবে। তারপর ইলিপসগুলা একটা এন্টিটি সেটের অ্যাট্রিবিউটসকে উপস্থাপন করে। যেমন এখানে অনেকগুলো দেখা যাচ্ছে A1 অ্যাট্রিবিউটস 1, অ্যাট্রিবিউটস 2, অ্যাট্রিবিউটস 2 এর আন্ডারে আবার দুইটা, এভাবে অ্যাট্রিবিউটস 3, অ্যাট্রিবিউটস 4 অনেকগুলো দেখানো হয়েছে। এভাবে কোনটার দ্বারা, যেমন A1 হলো একটা প্রাইমারি কি আন্ডারলাইন দিয়ে দেওয়া হয়েছে, ডিরাইভ A4 হলো ডিরাইভ, এটাকে ডটেড দিয়ে বোঝানো হয়েছে। মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটস, এটাতে যদি ডাবল ইলিপস থাকে তো মাল্টি ভ্যালুড হয়। তারপরে কম্পোজিট অ্যাট্রিবিউটস, এটা কম্পোজিট কারণ এটা থেকে আবার দুইটা অ্যাট্রিবিউটস বের হয়ে গেছে, আর এটা হলো সিম্পল অ্যাট্রিবিউটস। তো এই হলো আজকের মানে ক্লাস এই পর্যন্তই। তো পরিশেষে আবার বলি, যারা নতুন আসছো তাদের উদ্দেশ্যে www.skill.gov.bd এই ওয়েবসাইটেও আমাদের এই লেকচারগুলা পাওয়া যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। পরবর্তী আগামী সপ্তাহে ঠিক এই সময়ে আবার উপস্থিত হব যান্ত্রিক গোলযোগের জন্য। মানে পরিশেষে একটু মানে যান্ত্রিক ত্রুটির জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি। আজকের মতো এখানে তাহলে, আল্লাহ হাফেজ।